মিয়ানমারকে বলা হয় রোহিঙ্গাদের আতুরঘর। এদেশের জঘন্য একটি বিষয় হলো এদেশে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে মেরে পুড়ে খেয়ে ফেলা হয়। তবে এই ঘটনাটি সবার সাথে ঘটে না। এদেশে পানির চেয়ে মদ সস্তা। এদেশের একটি জঘন্য নিকৃষ্ট কাজ হলো এই দেশের ছেলেরা এবং মেয়েরা একসাথে দাঁড়িয়ে প্রস্রাব করে এবং এই ব্যাপারটাকে সেখানকার মানুষজন খুবই সাধারণ বিষয় হিসেবে মনে করে। তাই প্রায়শই সেখানকার রাস্তাঘাটে এমন ঘটনা দেখা যায়। এখানকার সেনাবাহিনী ব্যতীত সাধারণ মানুষকেও অস্ত্র ব্যবহার অনুমতি দেয়া হয়। এটাই একমাত্র দেশ যেখানে অবৈধভাবে বোমা, মার্ডার ওয়েপেন সহ এই সবকিছু তৈরি করা হয়। দুনিয়ার সবচেয়ে মিথ্যাবাদী দেশের মধ্যে মিয়ানমার রয়েছে সবার আগে। মিয়ানমার দেশটি অর্থনৈতিক দিক থেকে দুর্বল হলেও সামরিক দিক থেকে অনেকটাই শক্তিশালী। সম্প্রতি বাংলাদেশকেও যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে। মিয়ানমারের একটি বিষয় বাংলাদেশ এবং ভারতের সাথে খুবই মিলে যায়। সেটা হলো বাংলাদেশ এবং ভারতের মানুষ যেমন লুঙ্গি পরতে পছন্দ করে তেমনি মিয়ানমারের লোকজনও লুঙ্গি পরে থাকে। যদিও বাংলাদেশ এবং ভারতের লুঙ্গির প্রচলন ধীরে ধীরে উঠে যাচ্ছে, কিন্তু মিয়ানমার এমন একটি দেশ যেখানকার ছেলে মেয়ে এবং প্রধানমন্ত্রী পর্যন্ত লুঙ্গি পরে চলাফেরা করে। ধর্ষণের দিক থেকে মিয়ানমার রয়েছে সবার থেকে এগিয়ে। আজ আপনাদেরকে এই মিয়ানমার সম্পর্কেই এমন বেশ কিছু তথ্য দিব যেটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আর সম্প্রতি বাংলাদেশ এবং মিয়ানমারের উত্তেজনাময় এই সময়টাতে এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন। চলুন শুরু করা যাক। এখানকার 87% মানুষ বৌদ্ধ ধর্ম অবলম্বী আর বাকিরা বিভিন্ন ধর্মের। তবে এখানে মুসলিমরাও রয়েছে, কিন্তু এখানে মুসলমানদের দুটি ভাগ রয়েছে। প্রথমেই রয়েছে মিয়ানমারের স্থানীয় মুসলমান আর অন্যটি হলো রোহিঙ্গা মুসলিম। যারা রাখাইন রাজ্য বসবাস করে তারা রোহিঙ্গা মুসলিমদের নিজেদের দেশের নাগরিক মনে করে না। এজন্য রোহিঙ্গারা একই দেশে থাকলেও তাদেরকে আলাদাভাবে দেখা হয়। এক সময় মিয়ানমাররা বার্মা নামে পরিচিত ছিল। 1989 সালে বার্মা থেকে পরিবর্তন করে এই দেশের নাম রাখা হয় মিয়ানমার। দেশের অর্থ আয়ের একটি বড় উৎস হলো নারী পাচার। নারী পাচার করে এখানকার মানুষ বিপুল পরিমাণ অর্থ আয় করে। মিয়ানমারের মেয়েরা দেখতে অনেকটাই থাইল্যান্ডের মেয়েদের মতো, আর থাইল্যান্ডের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন পতিতালয়। তাই সেখানে প্রতি বছর মিয়ানমার থেকে অনেক মেয়ে পাচার করা হয়, কারণ মানুষ সহজে বুঝতে পারে না কোনটি বার্মিস মেয়ে আর কোনটি থাইল্যান্ডের। শুধু থাইল্যান্ড নয়, মিয়ানমারও রয়েছে বিপুল পতিতালয় যেখানে দিনরাত চলে দেহ ব্যবসা। এখানে প্রায় 70 থেকে 1 লক্ষ মেয়ে এই দেহ ব্যবসার সাথে জড়িত। আর এ কারণেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমার এইডস রোগের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে, আর সেখানে এই রোগের সংখ্যা দিন দিন আরো বাড়ছে। তবে আপনি যদি মিয়ানমারে ভ্রমণ করতে যান তাহলে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে, কারণ এই দেশের মানুষ অন্যান্য দেশের তুলনায় অনেকটাই উগ্র প্রকৃতির। তারা চায় না অন্য কোনো দেশের মানুষ তাদের দেশে আসুক। তারপরেও আপনি যদি সেই দেশে ঘুরতে যান তাহলে সেই দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার অনুমতি আপনি পাবেন না, কারণ নিরাপত্তার দিক থেকেও আপনি নিশ্চিত হতে পারবেন না। তাদের উগ্রতার জন্য বিভিন্ন দেশের সাথে মিয়ানমারের কূটনৈতিক সম্পর্ক তেমন একটা ভালো না। তবে এখানে ভ্রমণ এত সহজ না হলেও বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এখানে ভ্রমণে গিয়েছিল, আর তাদের মতে মিয়ানমার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এখানে রয়েছে দেখার মতো অসাধারণ কিছু জায়গা। এখানে রয়েছে স্বর্ণ মন্দির, যেটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এই মন্দির শুধু নামেই স্বর্ণ মন্দির নয়, এই মন্দির তৈরি করতে আসলেই স্বর্ণ ব্যবহার করা হয়েছে। শুধু স্বর্ণ নয়, এখানে স্বর্ণের পাশাপাশি 4000-এর বেশি হিরে ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে হাজার হাজার বছর পুরনো মন্দির। তাছাড়াও এখানে রয়েছে কিন পুল। এখানে রয়েছে বিশাল আকারের একটি পাথর যা পাহাড় থেকে অনেকটাই নিচের দিকে ঝুলে আছে, যা সবচেয়ে আকর্ষণের কারণ। আর বছরের পর বছর এভাবেই পাথরটি ঝুলে আছে। যত ঝড় তুফানি আসুক না কেন তারপরেও এটি নিচে পড়ে না। বাংলাদেশ কিংবা ভারতে যেমন নববর্ষ পালন করা হয় তেমনি মিয়ানমারেও নববর্ষ পালন করা হয়। এখানকার নববর্ষের নাম হলো থিনজিয়াং। তারা এই দিনটিকে পালন করার জন্য সকাল সকাল বোতল এবং বালতি ভর্তি পানি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। এরপর তারা যাকে ইচ্ছে তার দিকে পানি ছুঁড়ে মারে। অনেকে মনে করে এই পানি দেওয়ার কারণে তাদের যত পাপ আছে তা মুছে যাবে। আবার অনেকেই মনে করে কেউ যদি কাউকে পছন্দ করে আর তার দিকে পানি ছুঁড়ে মারে তাহলে এই পানি ছোড়ার মাধ্যমে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে। আচ্ছা, আপনি কি কখনো চা চিবিয়ে খেয়েছেন? কি অবাক হচ্ছেন? নিশ্চয়ই ভাবছেন চা আবার চিবিয়ে খায় কিভাবে। আমাদের দেশে চা পান করা হলেও মিয়ানমারে চা চিবিয়ে খাওয়া হয়, কারণ তারা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই চা পাতাকে এমন ভাবে তৈরি করে যা বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়া হয়। এটি লভে থোপ নামে পরিচিত, যা সেখানকার মানুষের খুবই পছন্দের একটি খাবার। এখানকার ছেলে কিংবা মেয়ে সকলেই তাদের রূপচর্চা নিয়ে অনেক সচেতন। এখানকার মানুষ থনকা নামক গাছ থেকে তৈরি হালকা হলুদ রঙের এক ধরনের পেস্ট গালে মেখে রাখে। তারা মনে করে এতে তাদের মুখ উজ্জ্বল হবে। এছাড়াও সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাবে। শুধু তাই নয়, তারা গলার মধ্যে অনেকগুলো গোল গোল রিং লম্বা করে পরে থাকে।
এখানকার মেয়েরা যখন ছোট থাকে তখনই একটি একটি করে এই রিং এর পরিমাণ বাড়ানো হয়, কারণ তারা মনে করে এভাবে তাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। এখানকার ছেলে মেয়েরা সবাই স্কুল কলেজ কিংবা হাট বাজার যেখানেই হোক না কেন তারা লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। শুধু সাধারণ মানুষই নয়, এখানকার মন্ত্রী মিনিস্টাররাও লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। শুনলে অবাক হবেন, মিয়ানমারের মানুষেরা এক পায়ে ভর করে বকের মতো মাছ ধরে। এছাড়াও এক পায়ে দাঁড়িয়ে মাত্র এক হাতের সাহায্যেই তীব্র স্রোতের নদীতে নৌকা চালায়। এখানে বিপুল পরিমাণে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য তৈরি করা হয়, তাও আবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এখানে যেই পরিমাণ মাদকদ্রব্য তৈরি করা হয় তা অন্য আর কোনো দেশেই দেখা যায় না। তবে এই মাদকদ্রব্য তৈরির পর তারা এগুলো বিভিন্ন দেশে পাচার করে, যা এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় হয়ে থাকে। এখানকার প্রায় অর্ধেক মানুষ ইয়াবা সেবন এবং এই ব্যবসার সাথে জড়িত। এছাড়াও তারা বিপুল পরিমাণে কোকেন এবং আফিম উপাদান করে। তারা বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে এগুলো পাচার করে। আর কারণে বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ এরিয়া থেকে বিপুল পরিমাণে ইয়াবা আটক হয়। এখানকার সামরিক বাহিনী খুবই উগ্র। মিয়ানমার এমন একটি দেশ যেখানে নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে। 1948 সালে জাপানের কাছ থেকে মিয়ানমার স্বাধীন হয়। এরপর থেকে শুরু হয় তাদের উৎপাত। তখন থেকেই মিয়ানমারের সেনাবাহিনীরা দেশ দখল করে বসে। 2011 সাল পর্যন্ত সেখানকার সামরিক বাহিনীরা দেশ শাসন করেছে। এরপর 2011 সালের নির্বাচনের মাধ্যমে সু চি ক্ষমতায় আসে, কিন্তু তারপরেও দেশের বেশিরভাগ ক্ষমতা ছিল সামরিক বাহিনীর কাছে। তাই নিষ্ঠুরভাবে রোহিঙ্গাদের উপরে অত্যাচারের পরেও সু চি নীরব ছিল। এর কিছুদিন পর আবারও মিয়ানমারের সামরিক আইন চালু হয়। সাধারণ মানুষের কাছে ঘোষণা দেওয়া হয় এখন থেকে তারাই দেশ চালাবে। আর অন্যদিকে সু চির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়। একটি রিপোর্ট অনুযায়ী সু চির উপরে রোহিঙ্গা গণহত্যার দায় চাপানো হতে পারে। তাছাড়াও তার উপরে বিভিন্ন দায় চাপানোর পর দেশের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। প্রিয় দর্শক, মিয়ানমার এবং বাংলাদেশ যুদ্ধ হলে আপনার কি মনে হয়? বাংলাদেশ কি মিয়ানমারকে হারাতে পারবে? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।